ওকে, সবাই একটু ক্লাসটা রিজয়েন করেন। কারেন্ট চলে যাওয়ার জন্য ক্লাসটা বন্ধ হয়ে গেছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হিমোগ্লোবিন গাইডলাইন ভর্তি কোচিং সেন্টারের আজকের স্পেশাল যে পেইড ব্যাচের ফ্রি উন্মুক্ত ক্লাসটা চলছে, এই ক্লাসটা আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, ঠিক আছে? যারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে 2026 সালে, তাদের প্রত্যেককে আজকের ক্লাসে মেনশন করে ডেকে আনেন। এখন বলেন, আমি যে জায়গায় ছিলাম, আপনারা যারা যারা যুক্ত আছেন, যদি 30 জানুয়ারি আপনার ভর্তি পরীক্ষাটা হয়, এই ভর্তি পরীক্ষাটা আপনি দেওয়ার জন্য প্রস্তুত কিনা, সর্বোচ্চ পরিমাণ প্রস্তুত কিনা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। যদি প্রস্তুত হন তাহলে তো খুবই সুন্দর, আপনার জন্য সুস্বাগতম, আপনার সরকারি একটা নার্সিং কলেজ চান্স হোক সেই কামনা করব আমরা। এবং যদি প্রস্তুত না থাকেন, দেখে গেল আপনি সর্বোচ্চটা দিয়ে আপনি চেষ্টা করলেও এখনও যে সময়টা রয়েছে সেই সময়ের ভিতর আপনি কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারেন। এখন আপনি একা একা কোথা থেকে কিভাবে শুরু করবেন সেটা বুঝিয়ে উঠতে পারতেছেন না, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। এই যে সময়টুকু রয়েছে, এনাফ সময়। সর্বোচ্চটা দিয়ে যদি আপনি চেষ্টা করেন, তাহলে 1 মাসের মধ্যে আপনার চান্স সম্ভব হয়। কারণ নার্সিং ভর্তি পরীক্ষা আমারই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা যে টাফ লেভেলের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যে দিবে এরকম কোনো কিছু না। এখানে কোথা থেকে প্রশ্ন দিবে, খুবই বেসিক থেকে প্রশ্ন দিবে। আমরা সেই অ্যাডভান্স লেভেলে একদম আজকের ক্লাসটা থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা যারা যারা ভর্তি হয়েছে লাস্ট আওয়ার সুপার সাজেশন, আমাদের যে স্পেশাল ব্যাচটা রয়েছে, এই ব্যাচের পেইড যারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য স্পেশাল ক্লাস, সেই ক্লাসটা আমরা সকলের জন্য উন্মুক্তভাবে রাখছি। সুতরাং উদ্বোধনী ক্লাসে সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন, এবং আপনি প্রস্তুত কিনা 30 তারিখের জন্য প্রস্তুত কিনা সেটা আগে আমাকে বলেন। যদি প্রস্তুত থাকেন তাহলে তো খুবই সুন্দর, যদি প্রস্তুত না থাকেন তাহলে আমার কথা শোনেন। এখন 30 তারিখ ভর্তি পরীক্ষাটা হবে কিনা সেটা আগে বলি। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এই তারিখে দেখেছেন না, অনেক অনেক ভর্তি পরীক্ষা রয়েছে, কিন্তু এই তারিখে অনেক ভর্তি পরীক্ষা রয়েছে। আপনাদের জন্য এই তারিখটা দেওয়া হয়েছে, যে একটা নোটিশ দেওয়া হয়েছে যে 30 তারিখে ভর্তি পরীক্ষা ওনারা নিতে চান। ওনারা যে যে কেন্দ্রগুলোতে নিতে চাচ্ছেন, ওই কেন্দ্রগুলো ওই দিনকার জন্য 30 তারিখের জন্য নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত থাকবে কিনা। দেখা গেল আপনি যে জায়গায় পরীক্ষা দিতে যাবেন, ওই জায়গায় 30 তারিখে যে ভর্তি পরীক্ষাটা হবে, যে সম্ভবত মনে হয় তো গুচ্ছর বি ইউনিট এরকম, বা অন্যান্য 2-1টা পরীক্ষা হতে পারে ওই দিন। হ্যাঁ, আমার সবগুলো পরীক্ষার কথা খেয়াল আসতেছে না এখন। আপনারা যে কেন্দ্রে গেছেন ওই কেন্দ্রে দেখা গেল অন্য শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তো এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে 30 তারিখে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছেন বিএনএমসি। এখন এইটার জন্য প্রস্তুত কিনা সকলে, আপনি প্রস্তুত কিনা সেটা কিন্তু ওরা দেখতে চাইনি। এখন সম্ভাব্য তারিখ যেহেতু এটা দিচ্ছে, আমরা এইটা ধরে আগাবো, অর্থাৎ আমরা অ্যাডমিশন ডেট এইটা ধরে নিতে পারো। অ্যাডমিশন ডেট আমরা 30 জানুয়ারি ধরে নিব। এখন এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনের ভিতর আপনি কিভাবে কি করবেন, আমাদের এখানে যে ব্যাচগুলো রয়েছে সেখানকার ব্যাচগুলো সম্পর্কে আমি একটু বলি। দেখেন, আমাদের এখানে এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে আপনারা নিয়মিত 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্ক, 100 মার্কের পরীক্ষা হবে। সেখানে আমরা 50 মার্কেরও পরীক্ষা নিব, টপিক আমরা বলে দিব, এবং গুরুত্বপূর্ণ যে জিকে আছে সবগুলো আমরা একবারে ক্লিয়ার করাই দিব, সাম্প্রতিক জিকে। এক্সাম ব্যাচের ফি আমরা কত রাখছি, এখানকার ফি আমরা রাখছি, দেখেন, এটা হচ্ছে ডিপ্লোমা। তার পরবর্তীতে আমরা 299 টাকা, এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য। ওখানে আমরা 399 টাকা রাখছি যারা বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, বিএসসি ইন নার্সিংদের জন্য। এখন পরবর্তীতে আসেন, আমাদের এখানকার যে ফুল কোর্স, অর্থাৎ সেখানে ক্লাস পাবেন। সেখানে আপনারা কি পাবেন, এখানে আপনি এক্সাম দিতে পারবেন, ফ্রি ক্লাসগুলো অথবা গুরুত্বপূর্ণ 2-1টা সাজেশনমূলক যে পিডিএফ, এগুলো মাঝে মধ্যে পাবেন, সমস্যা নেই। ক্লাস পাবেন, প্লাস এখানে এক্সাম পাবেন, প্লাস এখানে আপনারা বুক পাবেন, নার্সিং ভর্তি সহায়ক একটা বুক পাবেন। তাহলে এইটার ফি আমরা দেখিনি একটু। যারা যারা ডিপ্লোমা আছে তাদের জন্য থাকছে 999 টাকা ওয়ানলি, যে কোনো প্রান্তে আপনার বাসা যেখানে হোক না কেন, বাসায় পৌঁছে দিব বইটা। বিএসসি যারা আছে 1299 টাকা। এখন দেখেন, আমাদের কোর্সের ভিতর আপনারা এই ফুল কোর্সেও নেই, আপনারা এক্সাম বেসেও নেই।
আপনারা শুধু চাচ্ছেন যে এক সেট একটা বই কিনবেন সহায়ক বই হিসেবে, সেই বইটা পড়াশোনা করবেন, অন্য অফলাইনে ভর্তি আছেন অথবা অন্য আরেকটা অনলাইনে ভর্তি আছেন, সেই রকম স্টুডেন্ট আপনি শুধুমাত্র বই নিতে চাচ্ছেন, তাদের জন্য দেখি অনলি বুক নিতে পারবেন আমাদের এখানে 599 টাকা। এই 599 টাকার ভিতর ডেলিভারি ফ্রি, একবারে ডেলিভারিটা একবারে ফ্রি। দেখেন 599 টাকা। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পেলাম। 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে, সেই অনুযায়ী আমরা আগাবো। ভর্তি পরীক্ষার ডেট পিছাতেও পারে অথবা আগাবে না, সম্ভবত পিছাতেও পারে অথবা আগায় আসতে পারে, যাই হোক না কেন আমরা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি না। এখন 30 তারিখে যদি ভর্তি পরীক্ষা হয়, তার আগে অ্যাপ্লাই ডেট দিবে, ইএপিএলও অ্যাপ্লাই ডেট, আমরা আপনাদের অ্যাপ্লাই করে দিব। এখানে আপনাদের ইনফরমেশন নিব, কোন কোন জায়গাগুলো বা কোন কোন কলেজগুলো আপনারা চয়েস দিতে চাচ্ছেন, সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করে দিব আপনাকে। অ্যাপ্লাই ডেট দিবে, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দিতে পারবেন, অ্যাপ্লাইটা করতে পারবেন সেইটা দিবে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা তারিখ দিবে। এই অ্যাপ্লাই ডেট, অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ এবং ভর্তি পরীক্ষার তারিখটা এই যে 23 জানুয়ারি। তাহলে এই সমস্ত কিছু আপনি এক কথায় আমার কাছে ইনফরমেশন পাবেন। আমার নাম্বারটা লিখে নেন 01986627820। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করে আমার কাছ থেকে জানিয়ে নেবেন। এর পরবর্তীতেও আপনার যদি কোনো কিছু জানা থাকে যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত অথবা যে কোনো সম্পর্কিত, আপনি প্রশ্ন কমেন্ট করেন। আর আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করেন। আমরা উন্মুক্ত যে ক্লাসটা রাখছি পেইড ব্যাচের, এই ক্লাসটা আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। প্রত্যেকে আশা করে যুক্ত হয়েছেন। আমাদের যে গ্রুপগুলো রয়েছে ওইগুলোতে দিয়ে দেন। সময় এই মাসের ভিতরে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। যারা যারা আসসালামু আলাইকুম বলতেছে প্রত্যেকে আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। এখন আপনারা প্রত্যেকে একটু কমেন্ট করবেন যে আমাদের এখানে 30, 35, 40 প্লাস স্টুডেন্ট আমরা লাইভ ক্লাসে সর্বোচ্চ পরিমাণ দেখতেছি। প্রত্যেকে একটু শেয়ার করবেন এবং নিজ বন্ধু অথবা বান্ধবীকে আজকের ক্লাসে ডেকে আনবেন, ঠিক আছে? প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি, প্রত্যেকে একটু শেয়ার করবেন। যেহেতু উন্মুক্তভাবে ক্লাসটা পাচ্ছেন, এই ক্লাসগুলো এইভাবে কিন্তু সরাসরি আপনারা লাইভ ক্লাস যেটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু টাকা দিয়ে ক্লাস যারা যারা করে তারা তো করেই, এখন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেইটা প্রত্যেকে একটু দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকে দেখেন আমাদের এইগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। যারা প্রস্তুত নয় যে এক মাসের ভিতর পরীক্ষা হলে প্রস্তুত, আমি এখন পর্যন্ত সেই অর্থে প্রস্তুতি নিতে পারিনি, তাদের জন্য খুবই দুর্ভোগ। কিন্তু এই এক মাসের ভিতর আপনার পড়াটা গুছাই নেন। যদি সমস্যা থাকে তাহলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হন অথবা আমাদের যে কোর্সটা রয়েছে এই কোর্সের ভিতরে আপনি ভর্তি হন। বই নেওয়ার যদি দরকার না থাকে তা বই নেওয়ার দরকার নেই। বই যদি না নেন তাহলে এখানকার কোর্স ফি কিন্তু আপনার অনেকটা বেঁচে যাবে। মনে করেন এক্সাম ব্যাচ এটা রয়েছে 399 টাকা, এটা বিএসসি জন্য, আর যারা 299 টাকা দেবে তারা ডিপ্লোমা ভর্তি হতে পারেন। এখন আপনি বইটা নেবেন না, বই 600 টাকা বাদ দেন, তাহলে এখান থেকে মনে করেন যে এটা কম্বাইন্ড যে কোর্স ফিটা সেইটা রাখা হয়েছে। এখন তাহলে আপনি বই বাদে যদি এক্সাম ব্যাচ আর লাইভ ক্লাস যেগুলো হয় আমাদের স্পেশাল ব্যাচে, তাহলে আপনার কোর্স ফি আরও একটু কমে আসতেছে, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য আমার নাম্বার ফোন দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে আমি জানাই দিব। ওকে, তাহলে আমরা আজকে ইংলিশ ক্লাস করবো, ENGLISH। প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হন, প্রত্যেকে নোট করবেন এবং নোট সাবমিট করবেন। কার নোট ভালো হয় সেটা দেখব। প্রত্যেকে নোট করবেন এবং নোট সাবমিট করবেন। ওকে, কি আছে জহির কি হচ্ছে? ওকে, ইংলিশ খাতা কলম নিয়ে রেডি হয়েছেন? এখন আমরা সেন্টেন্সটা শুরু করবো। SENTENC, সেন্টেন্স। প্রত্যেকের ধারণা আছে আমি আশা করছি, এবং যারা যারা ধারণা নেই আজকে ক্লাসটি সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা নেন এবং বেসিক টু অ্যাডভান্স এইভাবে আমরা শেষ করবো কিন্তু, ঠিক আছে? আমরা এক মাসের ভিতর আপনার দরকার হয় 15 দিন বা এক মাস, আর এদিকে 10 দিন আছে, মোট 40 দিন মতন সময়। এখন এই 40 দিনের ভিতর আমরা টার্গেট নিব যে এমনভাবে পড়াবো আপনার যারা একবারে প্রস্তুতি নিতে পারেননি, যে নাদান বাচ্চা বলে, হ্যাঁ নাদান বাচ্চা, প্রস্তুতি একবারে পর্ব শুরু করেননি, A to Z দেখা দিব। 40 দিন সময় দিবেন শুধু। এখান থেকে 30টা দিন আমাকে সময় দিবেন, 30 দিনের ভিতর আপনার বইটা একবার কভার করে দিব। আর 10 দিন একদম সুপার রিভিশন থাকবে। 10 দিন আমি দিব SUPER, সুপার রিভিশন, RIVITION, রিভিশন। এখানে নিয়মিত কিন্তু পরীক্ষা চলবে, এক্সাম, ঠিক আছে? এক্সাম নেওয়ার জন্য আমাদের লিঙ্ক বানানোর জন্য অন্যান্য মেন্টার রয়েছে, এক্সাম চলবে এই কোর্সের ভিতর। 40 দিনের 30 দিনে আমি শেষ করাবো, 10 দিন সুপার রিভিশন দিব, এক্সাম এক নাগাদ চলতে থাকবে 40 দিন। 40 দিনে কমসে কম আপনি 30-40 প্লাস এক্সাম দিতে পারবেন। তাহলে আর দেরি না করে প্রত্যেকে আমাকে আজকে ক্লাস শেষে কি করবেন,
নক করবেন এই নাম্বারে নক করবেন প্রত্যেকে। সেন্টেন্স শুরু করেন, লেখেন যে 2 বা ততোধিক ওয়ার্ড দ্বারা গঠিত হয়ে বক্তা যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্সি সেন্টেন্স বা বয়াকার কয়জল বাক্য বলে। এখন যারা যারা দেরিতে যুক্ত হয়েছেন প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবেন এবং কাইন্ডলি নিজ নিজ যে সকল নার্সিং সহায়ক বন্ধু রয়েছে, নার্সিং ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, প্রত্যেকে একটু কাইন্ডলি আমাদের আজকের ক্লাসে ডেকে আনবেন। ওকে, এই পর্যন্ত দেখেন, 2 বা ততোধিক ওয়ার্ড দ্বারা গঠিত হয়ে বক্তা যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। SENTENCE। এখন অনেকের কথাবার্তা থাকতে পারে যে এক বা একাধিক অনেক জায়গায় থাকে, বইতে এক জায়গায় 2 বা ততোধিক থাকে। এইটা নিয়ে আমার আপনার ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার দরকার নেই, বা আমরা এটা নিয়ে কথা বলতে আসছি না। এখন যদি মনের ভাবটা আপনি প্রকাশ করতে পারেন একটা ওয়ার্ডের ভিতর, তাহলে সেটাই সেন্টেন্স। যদি 2টা ওয়ার্ড লাগে তাহলে সেটাই সেন্টেন্স। যেমন আমরা অনেক সময় বলি নিজস্ব বন্ধু অথবা বান্ধবের ক্ষেত্রে যে যাবি, অমুক জায়গায় যাওয়ার কথা থাকে, আগের দিনকে আমরা এক কথায় তার কাছে বলি যে যাবি, এরকম যদি গো লিখে আমরা এইভাবে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন মারিয়ে দিই, হ্যাঁ, তাহলে একটা ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু আমরা একটা সেন্টেন্সটা বা আমার মনের কথাটা আমি কিন্তু আপনাকে বলতে পারলাম। যেমন আমার পেয়ারি দোস্ত যদি থাকে তাকে আমরা কিন্তু এইভাবে সুন্দর করে বলতে পারি। ওজন্য এখন 2 বা ততোধিক থাকুক বা এক বা একাধিক থাকুক, এটা নিয়ে আমার এবং আপনার ভিতর কোনো দ্বিধাগ্রস্ত রাখার দরকার নেই। পরবর্তী লাইন আসেন। সেন্টেন্স দেখলাম আমরা 2 বা ততোধিক ওয়ার্ড দ্বারা গঠিত হয়ে বক্তা যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। ইংরেজিতে এটাকে সেন্টেন্স, বাংলা এটা বাক্য বলা হয়। ওকে, এখন আসেন আমরা যে পর্যন্ত ছিলাম যে অর্থ অনুসারে, এটা দন্তস্ব, SENTENCE সেন্টেন্স 5 প্রকার। কয় প্রকার? 5 কাইন্ডস। অর্থ অনুসারে সেন্টেন্স আর 5 কাইন্ড। আচ্ছা, এটা এইভাবে লেখেন যে অর্থ অনুসারে, ভাই সবগুলো তো ইংরেজিতে লিখলেন, অর্থ অনুসারে এটা এইভাবে লিখলেন কেন, বাংলা লিখলেন কেন? সেন্টেন্স আর 5 কাইন্ডস। ওকে, অর্থ অনুসারে এটার ইংরেজিটা হচ্ছে ACCORDING, অ্যাকর্ডিং টু মিনিং, MEANING, অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আর 5 কাইন্ড। যেভাবে লেখার দরকার থাকে সেইভাবে লিখে নেন। 5 প্রকার সেটা আমরা জানবো শুধুমাত্র অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে আমরা কয় প্রকার জানি? 3 প্রকার। সেই 3 প্রকারের নাম জানবো আমরা। 5 প্রকারের নামটা আগে জানি। 1 নম্বর ASSERTIV, অ্যাসার্টিভ, SENTENCE। কারো কোনো সমস্যা থাকতেছে কিনা সেটা একটু বলবেন, যে আমার পড়ানোর স্পিডটা দ্রুত হয়ে যাচ্ছে কি আস্তে হয়ে যাচ্ছে সেটা একটু জানাবেন। INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTENCE। 3 নম্বর রয়েছে IMPERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স, SENTENCE। ওকে, 4 নম্বর কি রয়েছে? OPTATIV, অপটেটিভ, SENTENCE। ওকে, 5 নম্বর আমরা কি জানবো? সেটা হচ্ছে EXCLAMATORY, এক্সক্লেমেটরি, SENTENCE, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, প্রত্যেকে নোট ডাউন করে নেন। নোট ডাউন করা শেষে ভাই ডান লিখবেন। 30+ স্টুডেন্ট আমাদের এখানে উপস্থিত আছে। প্রত্যেকে আমার কথা ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা সেটা একটু জানান তো। প্রত্যেকে একটু রিয়াকশন ব্যবহার করেন ক্লাসে। অর্থ অনুসারে আমরা কয় প্রকার জানলাম? 5 কাইন্ড, 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। বাংলা যদি লিখতেছেন তাহলে এইভাবে লেখেন যে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। ইংরেজি লাইনটা হবে কি? অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আর 5 কাইন্ডস। এইভাবে লিখতে পারেন, যেভাবে লেখেন না কেন, ওটা কোনো সমস্যা নেই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কথা ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা আমার কথা? স্পিড দ্রুত হয়ে যাচ্ছে নাকি এইভাবেই চলবে সেটা একটু বলেন। আসলে এখন স্পিড স্লো করার সময় এখন না, কারণ কি হাতে বেশি সময় নেই। যদি ভর্তি পরীক্ষা অবশ্যই 30 তারিখে হয়, তাহলে আমাদের কাছে যেটুকু সময় আছে সেইটুকু সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং সর্বোপরি আমরা চান্স আনবো। ঠিক আছে, এরকম একটা কনফিডেন্স যেন আমাদের তৈরি হয়। আমি আগেও বলছি যে এখানকার যে অ্যাডমিশন যাত্রাটা সেটা হচ্ছে T20 ম্যাচের মতো। এখানে বল কম থাকে, এখানে রান করা লাগে বেশি। যদি আপনি এই সময় বা এই যাত্রা থেকে
2-5টা দিন এদিক সেদিক করে ফেলেন, তাহলে দেখবেন যে অনেকের থেকে পিছায় পড়বেন। এবং ভর্তি পরীক্ষার হলে একটা মার্কের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানতে 0.15 বা 0.10 অথবা আপনার যে জিপিএ মার্কটা রয়েছে সেই জিপিএ মার্কের উপর ভিত্তি করে দেখা গেল একজনের আছে 0.25, আরেকজনের আছে 0.22 অথবা 0.24, এইভাবে আছে। সাপোজ কথার কথা 36.25 আছে আপনার, আরেকজন বন্ধুর আছে 36.24, 36.24, 36.25, এইভাবে আছে। তাও দেখবেন যে সিরিয়াল নম্বরে আপনি আপনি কি করবেন, দেখবেন যে 5জন বা 10জন 20জন থেকে নিচে চলে গেছেন। কেন যাবেন সেটা আমি একটু বলি। 36.25 যেহেতু কথাটা আসলো সেটা একটু বলি। আরেকজন বন্ধুর আছে 36.24। এখন বলতে পারেন যে ভাই এর ভিতর ডিফারেন্স তো মাত্র 0.1, এই একটা ডিফারেন্স, 0.01, এই একটা ডিফারেন্স, সামান্যতম একটা ডিফারেন্স, এটা না? এখন দেখেন এখানে কি হবে, যেহেতু 1 লাখ প্লাস পরীক্ষাটা দেয় 1 লাখ প্লাস। এখন সেখানকার নাম আছে দেখবেন যে এ নাম দিয়ে শুরু আছে আপনার বন্ধুর, সাপোজ কথার কথা। আর এই যে বন্ধুটা এর নামটা শুরু আছে কি দিয়ে, আর, সাপোজ কথার কথা আর নাম দিয়ে শুরু আছে। এই এ নামের এই একই নাম্বার 36.25 এ বি সি ডি, এইভাবে দেখবেন যে আরো অনেক আছে। এই নামের ক্ষেত্রে মানে আপনি পিছাই গেলেন। তার মানে যখন জন্মগ্রহণ করবে আপনার বাবা মাকে আগে থেকে বলা উচিত ছিল যে এই ইয়ে ইয়ে বি এই দিক থেকে নাম রাখার কথা না। এরকম একটা বিষয় যে আগে আগে নাম রাখলে কিন্তু আগে আগে সিরিয়াল হতে পারে, এরকমও হয়। আমি অনেক দেখছি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আমার এক বন্ধু মানে চেনা পরিচিত ছিল, একসাথে কোচিং করতো, তাদের ক্ষেত্রে এরকম হয়েছে। এরকম ওভারও সমস্যা হয়। এখন ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, আপনি পয়েন্ট ওইসব 0.1, 0.01 ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনি পয়েন্ট চিন্তা ভাবনা না করিয়া আপনি দেখেন যে এরকম মার্ক থাকা মানেও আপনি কিন্তু অবশ্যই চান্স পাওয়ার যোগ্য একজন ব্যক্তি। আর এবার যেহেতু একটু এইচএসসি লেভেলের যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু জিপিএটা কম হয়ে গেছে, এই জন্য খুবই সুন্দরভাবে অন্যের থেকে 5 মার্ক আগায় থাকবেন সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করেন। এই নামে চলে আসার চিন্তা ভাবনা করেন না যে নাম আগে আছে আমি একটু আগে চান্স পাবো, এরকম চিন্তা ভাবনা বাদ দেন। জহির মিল দিয়ে দিলে নাকি? বাসি দিচ্ছে দেখতে, মিল দিলে নাকি হোস্টেলে? ওকে, সবাই একটু রিয়াকশন দেন। 30 প্লাস স্টুডেন্ট আমাদের এখানে কিন্তু আছে, আমরা দেখবো এক এক করে দেখবো। এখানে প্রথম নম্বর দেখছিলাম অ্যাসার্টিভ, আমি দিয়ে লিখি এএসএস ইআর টিআইভি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো ভাইয়া, এবং আমরা এই সেন্টেন্সগুলো থেকে একটার পরিবর্তনও আজকে শিখবো, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ শিখবো। দেখি শেষে যদি সময় থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা শিখবো যে এসইউবি সাবজেক্ট থাকবে, ভিইআরবি ভার্ব থাকবে, এবং অবজেক্ট আমার এখানে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটাই ধরে না কেন, পিএলআইএমইএনটি। ওকে, বুঝতে পারতেছেন কিনা, ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা, প্রত্যেকে একটু কমেন্ট করেন তো বুঝতেছেন কিনা। 2 নম্বরে লেখেন যে ইন্ট্রোগেটিভ, INTERROGATIV। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে শেষে জিজ্ঞাসাবোধক একটা চিহ্ন থাকবে। কিভাবে চিনবো আমরা ভাইয়া যে এইটা এই সেন্টেন্স কিভাবে চিনবো, একদম এই হচ্ছে প্রপার বা বেসিক নিয়ম। 3 নম্বরে আমরা কি দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা PARATIV, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ভার্ব দিয়ে শুরু হবে, সেটা আমরা লক্ষ্য করব। ভার্ব দিয়ে শুরু হবে, আদেশ উপদেশ বিভিন্ন ধরনের কথা থাকবে, এখানে ভার্ব দিয়ে শুরু হবে। যেমন দেখেন OPEN, ওপেন, DOOR, এখানে ভার্ব, ওপেন একটা ভার্ব। এখানে যদি বলে যে ডু দা, WORK, ডু দা ওয়ার্ক, কাজটি করো, এখানে ডু একটা ভার্ব, ভার্ব দিয়ে শুরু হবে। 4 নম্বর দেখেন OPTATIV, অপটেটিভ সেন্টেন্স, আমরা কিভাবে চিনব, উপরে লিখে নেন যে চিনার উপায়। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এটার উপরে লিখে নেন প্রত্যেকে যে চিনার উপায়। অপটেটিভ আমরা চিনব যে মে বা লং লিভ, অথবা WISH, উইশ দ্বারা শুরু হতে পারে। বুঝতে পারছেন, এখানে কোনো কিছু ইচ্ছা অথবা কি বলতে পারে যে আমরা বলতে পারি যে মে আল্লাহ ব্লেস ইউ অথবা উইশ ইউ লিভ লং, এভাবে আমরা বলতে পারি। একটা উদাহরণ লেখেন,
এই দুইটা হচ্ছে এক্সাম্পল, এই এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিলাম। আর এখানে আপনার কি এক্সাম্পল দেওয়া লাগবে? হোয়াট ইজ ইউর নেম, জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকলেই হয়ে গেল। আর এখানে মাই নেম ইজ সুফল সরকার, ঠিক আছে, যে যার নাম লিখে দেন। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই জন্য উপরে দুইটা দেখালাম না, নিচে তিনটা একটু দেখা দিচ্ছি। 5 নম্বরটা দেখেন, এক্স কিলোমিটারে, CLAMATORY, EXCLAMATORY, এক্স কিলোমিটার সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? এখানে বিস্ময়, আনন্দ, দুঃখ এরকম প্রকাশ পাবে। হ্যাঁ, বিস্ময় অথবা আনন্দ, দুঃখ, এবং শেষে বিস্ময়বোধক একটা চিহ্ন থাকবে, সরস্বী হয়দন চিহ্ন থাকবে। এই হচ্ছে আপনার প্রপার নিয়ম। এখানে আমরা চিনবো যে বিস্ময়, আনন্দ, আদন্তন দন্তনোদয়, আনন্দ অথবা দুঃখ প্রকাশিত পাবে। প্রত্যেকে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন। এখানে বিস্ময়বোধক চিহ্নটা আছে মেন, বিস্ময়বোধক চিহ্ন দিলেন না তার মানে আপনার নাম্বার কাটা। আপনি খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পারিছেন, আমিও বুঝলাম, আপনিও বুঝতে পারিছেন, বিস্ময়বোধক চিহ্ন নেই, আপনি জিরো। এখানে আপনি একটা ইন্টারোগেটিভ চিহ্ন দেননি, আপনি খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পারিছেন, নাম্বার পাইছেন জিরো। এই হচ্ছে আপনার সমস্যা এখান থেকে। তাহলে আমি শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে বলতেছি, কোনো স্টুডেন্ট আবার নিজের মনে করিয়েন না। এখন দেখেন এইভাবে সমস্যা হবে ভর্তির কারণে। একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন দেওয়া আছে, এবং দেখবেন যে ওখানে যদি ইন্টারোগেটিভ থাকে সেখানে চিহ্ন দেওয়া নেই, অথবা যদি কিলোমিটারে দেওয়া থাকে সেখানে এই চিহ্ন দেওয়া নেই, বিস্ময়বোধক চিহ্ন দেওয়া নেই। এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখবেন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি থাকবে? জিজ্ঞাসাবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন থাকবে এক্স কিলোমিটারের ক্ষেত্রে। ওকে, তাহলে খুব সুন্দর মতো লেখা হয়ে গেছে কিনা প্রত্যেকে একটু ডান লেখেন, লেখা হয়ে গেছে কিনা, প্রত্যেকের লেখা হয়েছে কিনা বলবেন তো আমাকে, কমেন্ট করে জানান। ওকে, ডান। দেখেন আচ্ছা, অনেকের কমেন্ট দেখলাম। এখানে একজন আবার কমেন্ট করেছে যে ইম্পারেটিভ বানান, ইম্পারেটিভ বানান দিয়ে একটা কমেন্ট করেছে দেখলাম, যে ওনার কাছে কি শিখবে, উনি দেখে পড়াচ্ছে এরকম। আসলে আমার কাছে বই ছিল না, আমি কেবলমাত্র বইটা বের করলাম যে বইয়ের ভিতর আমি উদাহরণটা দিব তার জন্য। এখানে আমি বানানটা যখন লিখলাম বা আপনাদের এতক্ষণ ধরে যেগুলো বললাম, এখানে আমার কাছে কোনো বই ছিল না। এখন বানান দুই একটা মিস্টেক হতেই পারে, আপনি যদি জানেন তাহলে আমার থেকে খুব বেশি ভালো জানেন, তাতে তো সমস্যা নেই। আমি আপনার থেকে কম জানতেও পারি, এরকম কোনো সমস্যা নেই যে আমি স্টুডেন্ট পড়াচ্ছি বা আপনাদের টিচার হয়েছি বলে আমি আপনার থেকে বেশি জানবো, এরকম কোনো কিছু না। আমিও আপনাদের থেকে শিখছি, এখন শেখেন। আমি যেটা পারি সেটা শেখাচ্ছি, আপনাদের থেকেও আমি শিখবো, সমস্যা নেই, আমরা প্রত্যেকেই শিখবো। এখানে তো শিখতেই আসছি, বোঝেননি? এখানে তো আমার যে বিশ্বব্যাপী একটা আয়োজন চলছে এরকম কোনো কিছু না যা আমি জীবনে কখনো ভুল করতে পারবো না। ওকে, তার পরবর্তীতে আসেন আমরা যে জায়গায় ছিলাম, এক্স কিলোমিটার, EXCLAMATORY, এক্স কিলোমিটারের সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার যে সিস্টেমগুলো রয়েছে বা যে রুলগুলো থেকে আমরা সহজেই এক্স কিলোমিটারি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে পারবো, সেই রুলসগুলো একটু শিখে নিব। এবং আমরা প্রত্যেকে জানবো যে এই বেসিক রুলগুলো যদি জানি তাহলে আমরা ভর্তি পরীক্ষার অবশ্যই একটা মার্ক আমরা অবশ্যই কমন পাবো। এখন দেখেন, আচ্ছা পরবর্তী দিন অর্থাৎ কালকের ক্লাস যদি না হয়, পরবর্তী দিন আপনাদের কি ক্লাস লাগবে সেটা একটু আমাকে জানাই দিবেন। আপনাদের কি ইংলিশ ক্লাস বেশি দরকার, নাকি এই সময় আপনার গণিত ক্লাস বেশি দরকার, নাকি বিজ্ঞান ক্লাস বেশি দরকার, কোনগুলো বেশি দরকার সেটা একটু জানাবেন। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এইগুলো থেকে কোনটা বেশি দরকার। অথবা অনেকের বাংলা থাকে, অনেকের আবার জিকে নিয়ে সমস্যা থাকে, এইগুলো দেখেন যে কোনটা বেশি দরকার আপনার। এক্স কিলোমিটার সেন্টেন্স আমরা একটু দেখবো যে এই এক্স কিলোমিটার সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে, এবং সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার একটা যে রুলস বা যে নিয়ম অনুসরণ করলে আমরা জানতে পারবো। আচ্ছা রুলসটা একটু দেখি।
আপনাদের পরবর্তী দিন কি ক্লাস লাগবে সেটা একটু বলেন। ওকে, বইতে বিভিন্ন ধরনের রুলস আছে, দেখবেন যে এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ নিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের রুলস আছে। সেখান থেকে আমরা রুলস শিখবো না, আমরা সরাসরি বাক্য শিখবো। আমার কাছে স্পেশাল কোনো রুলস আমি শেখাও নিয়ে বা ওইগুলো থেকে দেখা গেল যে বইতে আছে যে 10-15টার মতো যদি রুলস থাকে, সেখান থেকে রুলসগুলো পড়াটাও একটা সমস্যা এরকম মনে হয়। এই জন্য আমরা সরাসরি একটা বাক্য দেখবো, বাক্য থেকে আমরা এক্সাম্পল দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। দেখেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা বাক্য লিখবো, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করবেন যারা যারা পারেন, এবং যারা পারেন না কিভাবে করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, ওকে, HOW, how, BEAUTIFUL, beautiful, how beautiful she, SHEIS, is, how beautiful she is। আমরা প্রত্যেকে জানছি যে এখানে যদি একটা চিহ্ন, এই যে বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে, তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে সেটাকে। এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে আমাদের ভাইয়া। তাহলে আপনারা পারবেন কি না? যদি পারেন তাহলে এটা করতে থাকেন। ম্যাথ আর ইংলিশ পদার্থ চাই ভাইয়া। আচ্ছা, ওখানে ওই যে আশা আক্তার, ওই আইডিটা কোথা থেকে আসলো সেটা একটু বলেন তো। এই আইডিটা কোথা থেকে আসলো সেটা একটু বলেন। ও দেখি কোন জায়গার মানুষ, সেটা আমি একটু দেখিনি। ও যে আমাকে বললো একটা জিনিস, বললো যে ওখানে আই এর সহিত IHTর, অথবা যেটাকে বলে যে IST MATS, IST ম্যাথসের স্টুডেন্ট দ্বারা ক্লাস নিচ্ছে। এখন আমার যদি, ওর যদি চায় তাহলে আমার এখানে ইনবক্স করবে, আমাকে সরাসরি, অথবা ইনবক্স করুক, দেখি আমাকে ইনবক্স করুক, অথবা আমার নাম্বারে যে নাম্বারটা দেওয়া রয়েছে 86627820, ওর প্রোফার কোন জায়গায় চান্স পাইছে নার্সিংয়ে সেটা ওকে আমি দেখাবো। ওইটা যদি একটু ও আমাকে হোয়াটসঅ্যাপ করুক দেখি, আর ও কোথায় চান্স পাইছে সেটা আমাকে দেখাক। এই কথা কেন বলে? আমার কথা হচ্ছে, ভুল মানুষের দ্বারা প্রতারিত হবেন না। মানুষগুলোকে আগে চেনেন ভালো করে। আমাকে আপনি কতদূর চেনেন, আমার সাথে কতদিন ধরে আপনি ক্লাস করতেছেন, বা আমাকে কোথায় দেখেছেন সেটা আগে বলেন। আমি আইএসটির স্টুডেন্ট কি কোথার স্টুডেন্ট সেটা আপনি কিভাবে জানতেছেন? এটা কেন করেন? হুদা হুদি এখানে এসে কমেন্ট করার কি দরকার আপনার? সাপোজ মনে করেন আমি একজন আইএসটির স্টুডেন্ট, সাপোজ কথার কথা আমি নার্সিংয়ে চান্স পাইনি, কোথাও চান্স পাইনি, ধরেন আমি কোথাও চান্স পাইনি। এখন আমার ক্যাপাসিটি আছে, আপনার নার্সিং স্টুডেন্ট পড়ানোর ক্যাপাসিটি আমার ভিতর আছে, তা আমি পড়াবো না? একজন ব্যক্তি যদি মনে করেন 8-এও থাকে, সে যদি 10-এর বই পড়ানোর ক্ষমতা রাখে, তাহলে তার কাছ থেকেও শেখা উচিত। এটা জানেন না নাকি? ওর ভিতর ক্যাপাসিটি আছে বলে পড়াচ্ছে। আর আমি তো বলছি যে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করেন, আমি কোথায় চান্স পাইছি সেটা আমি দেখাবো আপনার। কত সালে চান্স পাইছি, কিভাবে চান্স পাইছি, কত মার্ক উঠছিল, কিভাবে কি হয়েছে সব দেখাচ্ছি আমি। এখন আপনি কোথায় চান্স পাইছেন সেটা আমাকে দেখাবেন। এইগুলো হুদি কমেন্ট করে এখানে লাভ নেই, আর এখানে কমেন্ট করে এমনি পাত্তাই পাবেন না আমার, বুঝেননি? ওইগুলো বাদ দেন, ওইগুলো দিয়ে কোনো লাভ নেই এখানে। কেডা আইএসটির স্টুডেন্ট, কেডা কোথার স্টুডেন্ট, এগুলো দিয়ে ওখানে উদাউদি লাভ নাই। আচ্ছা, যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসেন, আর মুডটাই নষ্ট করে দেয় ছেলেপেলে। যে জিনিস জানে না, বা ও আমাকে কতদিন ধরে সেন্সে কোথায় কি করেছে না করেছে ওই জানে। হাউ বিউটিফুল শি ইজ, এটা দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স করা লাগবে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। এই আইডিটা অনেকক্ষণ ধরে চালাচ্ছে, তার জন্য একটু রাগ হয়ে গেল মাথার ভিতর, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা যারা ক্লাস দেখতেছেন এখানকার হিমোগ্লোবিন গাইডলাইন, আমাকে ক্লাস দেখেছেন না? অর্থাৎ কয়দিন যাবত মনে হয় আমি ক্লাস নেই না। এখানে মনে হয় 10-15 দিন মতন আমি ক্লাসটা দিয়েছিলাম, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, বাড়ি টাড়ি গেছিলাম, এখানে আমার একটা পরীক্ষা ছিল তার জন্য। এখন এই ক্লাসগুলো করার আগেও আমি তো বলছিলাম কোথায় কি চান্স পাইছি না পাইছি, আমার খুঁটিনাটির জীবন বৃত্তান্ত আমি কিন্তু আপনাদের সঙ্গে কম বেশি একটু বলছি না?
এখন যদি আপনার এই মুহূর্তেও আসেও যদি আপনার মনে হয় যে সুফল ভাইয়া কোথাও চান্স পায়নি, নার্সিং হুদাই স্টুডেন্ট নার্সিং পড়াচ্ছে, নার্সিং এর চান্স পায়নি, হুদাই একে ওকে জ্ঞান দিয়ে পড়াই যাচ্ছে, যদি এরকম মনে হয় তাহলে আজকের ক্লাসে বলতেছি যে যার এরকম সমস্যা হবে বা যার এরকম প্রশ্নবোধক একটা চিহ্ন আছে যে ও ভাইয়া চান্স পাইছে কিনা, সে সরাসরি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন যে ভাইয়া আপনি কোথায় চান্স পাইছেন সেটা আমাকে একটু দেখান তো। এখন সাপোজ কথার কথা আমি চান্স পাইছি ভাই, আমার নার্সিং এ পড়তে ইচ্ছা লাগেনি বা আমার দেখা গেলো আমার ওই লাইন যাইতে ভালো লাগেনি, আমি ওই লাইনে গেলাম না, এটা কি আমার দোষ নাকি? আমার চান্স পাওয়ার কথা, আমি তো চান্স পাইছি। এখন আপনি যদি হুদা হুদে এসে এখানে কমেন্ট করেন তাহলে কি কোনো পাত্তা হবেন? সেটা আগে বলেন। যে মানুষগুলো চান্স পায়নি তাদের ওখানে যেয়ে আপনি যত বা ইচ্ছা কমেন্ট করেন, সেখানে গিয়ে যা পারেন করেন, এখানে এসে তো কোনো পাত্তা পাবেন না, বুঝেননি? কোনো সন্দেহ লাগে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আপনার কোন জায়গায় চান্স আছে, আমার কোন জায়গায় চান্স পাইছে, সেখানকার জায়গাগুলো দেখাই একটু যে কোন সালের কোন ব্যাচ আপনি। এখন আমার ভালো লাগেনি, আমি নার্সিং জানি। এখন দেখেন, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন দেখছিলাম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যগুলো আমার গঠন করা লাগবে, এসইউভি সাবজেক্ট থাকা লাগবে, সেখানে আমার ভার্ব থাকা লাগবে, এবং সেখানে আমার ওবিজে অবজেক্ট এই একটা থাকা লাগবে। তো এখান থেকে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স যে এইটা, সেটা তো আমরা বুঝতে পারছি কি চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা, হট বা হাউ দ্বারা শুরু আছে, বিশ্ববোধক চিহ্ন আছে, অবশ্যই এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমার বুঝতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে, ভার্ব কে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা যদি বুঝতে পারি তা আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে পারবো। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে এস এইচ ই সি এ একটা সাবজেক্ট, এটা কি ভাই, এটা নাউন নাকি প্রোনাউন সেটা একটু কমেন্ট করেন তো। নাউন অর প্রোনাউন, NOUN, নাউন অর প্রোনাউন, এটা কি নাউন নাকি প্রোনাউন? সি, এটা একটু কমেন্ট করেন। ওকে, অনেকে কমেন্ট করেছেন শি ইজ ভেরি বিউটিফুল। আমাদের আমি লাইভ ক্লাসে বলতেছি তো, ওপেনে বলতেছি, এইভাবে বলে না তো কেউ। কারো যদি কোনো সন্দেহ থাকে যে ভাইয়া চান্স পাইনি বা চান্স কোথায় পাইছে সেটা একটু দেখতে চাই ওপেনলি, আমার স্টুডেন্টগুলোকে আমি অফলাইনেও পড়াইছি, তাদেরকে আমি ভিডিও কলে পর্যন্ত প্রশ্ন দাগাই দিই, প্রশ্ন দেখাই দিই। কোনো যদি ম্যাথ বুঝতে না পারে, আমি ভিডিও কলে তাকে আমি খাতা কলমে অঙ্ক করিয়ে দিয়েও দেখাইছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমার জীবন বৃত্তান্ত অথবা আমি কোথায় চান্স পেয়েছি সেটাও দেখাই দিব, কোনো সমস্যা নেই। আমার এখানে কোনো গোপনীয়তা নেই, এখানে ওই ধরনের হুদাহুদি কমেন্ট করে লাভ নেই তো। এখন দেখেন, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট দিয়ে আমরা খুব সুন্দরভাবে শিখবো। এখানকার সাবজেক্ট হচ্ছে সি, সিটা নাউন আর প্রোনাউন, নাউন নাকি প্রোনাউন সেটা বলেন। ওকে, এটা সাবজেক্ট পাইলাম, এর পরবর্তীতে আমরা ভার্বের কাজে লাগাবো। ভার্বটা কি? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, সি ইজ। এখন আমাদের জানা লাগবে যে এই হাউ এর পরিবর্তে একটা ভেরি ব্যবহৃত হয়। হাউ এর পরিবর্তে কি ব্যবহৃত হয় ভাইয়া? ভেরি ব্যবহৃত হয়। হাউ এর পরিবর্তে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন হাউ এর পরিবর্তে আমার একটা ভেরি লেখা লাগবে, ভেরি, অথবা এখানে গ্রেড, GREAT, গ্রেড। হটের ক্ষেত্রে বেশিরভাগ আমরা গ্রেড কথাটা ব্যবহার করে থাকি, হাউ এর ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করে থাকি, ঠিক আছে? আমরা দেখবো যে কোনো বিখ্যাত ব্যক্তি যদি থাকে তাহলে আমরা সেইগুলোতে কি লাগাবো? গ্রেড লাগাবো, সেখানে আমরা ভেরি লাগাবো না। যেমন মনে করেন যে হাউ বিউটিফুল দ্য পোয়েট ইজ, এরকম যদি থাকে, বা হাউ ফেমাস দ্য পোয়েট ইজ। মনে করেন আমি আরেকটা লিখি যে FAMOUS, ফেমাস, দ্য POET, পোয়েট, IS ইজ, এই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বুঝতে পেরেছেন? এখন এখানে আমার দি পোয়েটটা হচ্ছে কি, দি POET, পোয়েটটা হচ্ছে এখানকার সাবজেক্ট, ইজটা একটা ভার্ব, অ্যাসার্টিভ করা লাগবে সাবজেক্ট, তার পরবর্তীতে আমরা ভার্ব লাগাবো। এবং এখানে FAMOUS, ফেমাস, এই কথাটা আমরা একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করছি, এই জন্য আমরা এখানে ভেরি ফেমাস না দিয়ে GREAT, গ্রেট কথাটা লাগাই দিব, ঠিক আছে? FAMOUS, ফেমাস, কথা বুঝতে পেরেছেন? ওকে, এখন দেখেন, তাহলে আমরা গ্রেডটা এখান থেকে মুছে দিলাম। শি ইজ ভেরি, BEAUTIFUL, ভেরি বিউটিফুল। এই পর্যন্ত যদি আমরা লিখতে পারি তাহলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ। ওকে, আচ্ছা, আরো একটা জিনিস আমরা একটু নোট ডাউন করবো এখান থেকে, সুন্দর করে একটা জিনিস নোট ডাউন করবো এখানে। দেখেন,
NOUN, নাউন। নোট, এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখেন যে হোয়াট প্লাস নাউন যদি আমরা থাকে আর হাউ প্লাস নাউন যদি থাকে। আচ্ছা, কয়েকটা উদাহরণ আমি একটু দেখাই, দেখি এখানে উদাহরণ আছে কিনা। দুই নম্বর লিখবেন যে হাউ ইন্টারেস্টিং, INTERESTING, ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং দ্য STORY, স্টোরি WAS, ওয়াস, শেষে একটা বিষয়বোধক চিহ্ন। 2 নম্বর এটা। 3 নম্বরে লিখবেন যে WSAT, এই তিনটা যদি দেখেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন হোয়াট এ TERRIBLE, ট্রেভেল, ইনসিডেন্ট, INCIDENT WAS, ওয়াজ, এখানে একটা বিষয়বোধক চিহ্ন। দুটাই কি আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ করা লাগবে। খুবই মনোযোগ দিয়ে দেখেন। এখানে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা, ভার্ব খুঁজে বের করা। তার পরবর্তীতে আমরা হাউ থাকে তাহলে আমরা কি করব, আমরা এখানে ভেরি অথবা গেরেট, হট থাকলে আমরা সুন্দর মতন এইভাবে কিন্তু এই দুইটা সেন্টেন্স সুন্দর মতো লিখে দিতে পারবো নাকি। এখন আমি উপরে যে দুইটা কথা লিখলাম যে হট প্লাস যদি নাউন থাকে অথবা হাউ প্লাস যদি নাউন থাকে, হোয়াট এবং হাউ, এখানে যদি মনে করেন যে হোয়াট প্লাস নাউনের ভিতর আমি কি কি বোঝাবো, আরেকটা জিনিস বোঝাই দেখি। STRENGTH, স্ট্রেংথ অর্থাৎ শক্তি। আর এখানে মনে করেন যে BEAUTY, বিউটি, অর্থাৎ এখানে নাম আছে, নাম আছে। এখানে যদি এইরকম জাতীয় কোনো কিছু থাকে যে একজনের শক্তি, সেইটা হবে কি আমরা হোয়াট দিয়ে লিখবো। যেমন এই জিনিসগুলো আমার সর্বদা কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ আমি এটা এখানে বোঝাতে পারতেছি না হয়তো, আমি বলিয়া খুব সুন্দর করে। হোয়াট প্লাস নাউন যদি থাকে তাহলে ADJECTIV, অ্যাডজেক্টিভ। এক কথা এটা একটু লিখে নেন, আর ADVERB এটা একটু লিখে নেন। এই দুইটা জিনিস লিখে নেন, যদি ভুল হয়ে যায় আমি গ্রুপের ভিতর আবার জানাই দিব। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই কথাটা লিখে নেন। এই কথাটা লেখার পরবর্তীতে আমি যখন উদাহরণটা দিব তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন উদাহরণ, ওখানকার উদাহরণটা হবে এইটা 4 নম্বরে, WH হট STRENGTH। এই যে এই ক্ষেত্রে আমরা যখনই এখানে দেখবো যে স্ট্রেন কথাটা থাকবে, তখন আমরা এখানে হাউ দিব না, এখানে আমরা হাউ এর ব্যবহার করব না। আমরা দেখবো যে এখানে কোনো যদি নাম বা কোনো দোষ গুণ জাতীয় এরকম কোনো কিছু নাই, তখন আমরা সেখানে হাউ ব্যবহার করব। যখন আমরা দেখবো যে দোষ গুণ অবস্থায় এরকম বোঝাইছে, যেমন যে হট, হনেস্টি, হনেস্ট, এরকম যদি থাকে তাহলে আমরা সবসময় হট ব্যবহার করব। সাপোজ কথার কথা এই জিনিসটা বোঝাচ্ছি এই কারণে, যখন আমরা এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করতেছি, যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটর করার কথা বলে তখন আমরা এই লাইনটা থাকবে, আপনার উপরের লাইনটা করা লাগবে, এই জন্য এই কথাটা বোঝাচ্ছি। এখন এখানকার আমি যে উত্তরটা বের করব, সেই উত্তরটা দিয়ে আমি আপনাকে বলবো যে এটাকে কি করেন, ASSERTIV, এখানকার অ্যাসার্টিভের লাইনটা আমি এখানে লিখে দেবো এবং আপনাকে বলবো যে আপনি এটাকে এক্সক্লেমেটরে করেন। তখন যেন হোয়াট বা হাউ থেকে কোনটা দিবেন সেইটা নিয়ে ঝামেলা না লাগে, তার জন্য আমি এই জিনিসটা বোঝালাম। তাহলে আমরা এখানে যেহেতু কোনো রকম কোনো সাবজেক্ট নাই, যদি না থাকে তাহলে আমরা ইট নিয়ে আসবো। ইট ইজ, এই হোয়াট বা হাউ যদি থাকে তাহলে আমরা ভেরি ব্যবহার করতে পারি, ভেরি, STRENGTH। এখন আমি যে কথাটা বোঝাতে চাইলাম এখন আমি বোঝাতে পারছি আশা করছি। যদি আমি আপনাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বাক্য দিয়ে বলি, ভাইয়া আপনি এটাকে এক্সক্লেমেটরি করে দেখান, তাহলে আপনি এই বাক্যটা দেখে এক্সক্লেমেটরি করার সময় যেন এখানে হাউ ব্যবহার না করেন, তার জন্য আমি এই কথাটা বোঝালাম। এখানে স্ট্রেন যেহেতু আছে আমরা হট ব্যবহার করব। যদি থাকতো যে হাউ বিউটি,
ইট ইজ ভেরি বিউটি আমরা লিখতাম, ইট ইজ ভেরি বিউটি লিখে যখন ভাইয়া বলতো যে এক্সক্লেমেটরি করেন ইট ইজ ভেরি বিউটি, তখন আমরা হাউ বিউটিতে চলে যেতে পারতাম। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হচ্ছে বিষয় এখানকার। এই জিনিসটা উল্টে গেল কিনা সেটা আমি জানাই দিব গ্রুপের ভিতর, যে হট প্লাস নাউন অ্যাডভার্ব হবে নাকি হাউ প্লাস নাউন অ্যাডভার্ব হবে, এই দুইটা ঠিকঠাক আছে কিনা। যারা জানেন একটু কমেন্ট করেন, এটা ঠিক আছে নাকি এইটা এখানে যাবে এটা এখানে যাবে, কোনটা কি হবে সেটা বলেন। আচ্ছা, এইটার সঠিক উত্তরটা দেখি, যে দি STORY স্টোরি ইজ VERY ভেরি INTERESTING ইন্টারেস্টিং। এখানে কিন্তু পরবর্তীতে এই চিহ্ন আবার দিয়ে দিয়েন না, এই চিহ্ন দেওয়া মানে কিন্তু ভুল। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ফুল স্টপ। তারপরে ইট ওয়াজ এ ভেরি ট্রাভেল ইনসিডেন্ট, এইভাবে লিখেন। ওকে, অনেকে কমেন্ট করেছেন দেখতেছি। ইট ইজ ভেরি স্টেন, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, প্রত্যেকের হয়েছে। সাবিকুন নাহার, রাদিয়া খাতুন, ইট ইজ ভেরি, হ্যাঁ ইট ওয়াজ এ ভেরি ট্রাভেল ইনসিডেন্ট, অনেক কমেন্ট করেছেন দেখলাম। না ওটা পোস্ট ছিল না, পোয়েট লিখছিলাম, POET। ওকে, ক্লাসটা অনেক দূর পর্যন্ত পড়ে গেল। এখন আর একটা জিনিস নোট ডাউন করে নিচ্ছি, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে নেন সুন্দর করে, আর আপনারা পরবর্তীতে এক্সাম্পল করবেন। বইতে যেগুলো আছে সেইগুলো করতে গিয়ে কোথায় কোথায় বাধা পড়তেছেন সেইগুলো দেখাবেন আমাকে। যদি কোনো জায়গায় বাধা পড়ে থাকে গ্রুপের ভিতর আপনারা কি করবেন, আপনারা নিজেরা সলভ করেন, যদি পারেন তাহলে খুবই সুন্দর, যদি না পারেন তাহলে আমাদের এখানকার অ্যাডমিনগুলো অবশ্যই দেবে, সেটার সমাধান দিবে। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরেকটা সুন্দর একটা লাইন লিখে রাখেন, যে আমরা যখন ভেরি এর আগে যদি ইয়ে থাকলে WHAT হট ব্যবহার করব। আচ্ছা, VERY ভেরি এর আগে এই দেখেন আমি কথা বলছি কিন্তু এখানে লিখে পারিনি। এখন সমস্যা হয় কি, যে অনেকক্ষণ ধরে লিখছি বা অনেক পড়ানো টিউশন বা বিভিন্ন জায়গায় পড়াশোনা থাকে, সবগুলো বললেও সব বানান সবসময় মনে থাকে না, বা সবকিছু সবসময় পারা যায় না, এরকম। ঠিক আছে, তার জন্য কিছু কিছু মিস্টেক হয়ে যায়। এখন ভেরি এর আগে যদি ইয়ে থাকে তাহলে আমরা হট দিব, যদি ভেরি এর আগে ইয়ে না থাকে, দন্ত নায়কার না থয়কার কয়েকের থাকে, তাহলে আমরা HOW হাউ দিব। ভেরি এর আগে যদি ইয়ে থাকে তাহলে আমরা কি দিব, WHAT হট দিব, আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে করব। উদাহরণ দিব নাকি, দেখেন, শি ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা দেখব যে এখানে ইয়ে আছে নাকি ইয়ে নেই। এখানে ইয়ে থাকলে আমরা কি করব, যদি ইয়ে থাকে তাহলে আমরা হট দিয়ে শুরু করব এখানে। এটা আমার কি বাক্য, এটা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় কিন্তু এটা কিন্তু আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স তাইভাবে নেন না, এখানে ফুল স্টপ দিছি এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে আছে। কিন্তু যদি ভেরিয়ার আগে ইয়ে দেখেন তাহলে আমরা কি করব, হট দিব, এখানে শুরুতে হট আনবো। আর যদি এখানে দেখেন যে ইয়ে লেখা নেই তাহলে আমরা কি দিয়ে শুরু করব, তাহলে আমরা HOW হাউ দিয়ে শুরু করব। এই দুইটা নিয়ম সুন্দর মতো বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখেন, এবং আপনারা নিজেরা সলভ করতে থাকেন যে কোথায় আটকা পড়তেছেন। দেখেন বইয়ের ভিতর বা বিগত সালে আসা প্রশ্নগুলো থেকে কোথায় বাধা পড়তেছেন সেটা দেখেন। তাহলে মনে করেন এখানে ভেরি নাই, শি ইজ ভেরি বিউটিফুল, এখানে ভেরি নাই, নাই, না থাকলে হাউ দিয়ে আমরা এইটা শুরু করবো, হাউ বিউটিফুল, BEAUTIFUL, তারপরে শি ইজ। ওকে, আর যদি মনে করেন এখানে আছে, হোয়াট বিউটিফুল, এটাকে বাদ দেওয়া যাবে না, BEAUTIFUL, শি ইজ, এবং অবশ্যই একটা এক্সক্লেমেশন চিহ্ন। বুঝতে পেরেছেন কিনা ক্লাসটা বলেন তো? হাউ বিউটিফুল শি ইজ, হ্যাঁ ইতি বলিছে, সাবিকুন নাওয়ার বলিছে। আবেদন কি শুরু হয়েছে? না, আবেদন শুরু হয় না।
24-25 জন অলরেডি ক্লাসের শেষ পর্যন্ত আছেন। যারা যারা ক্লাসের শেষ পর্যন্ত আছেন প্রত্যেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্লাস শেষে যদি আপনার কোনো রকম কোনো ডাউট লাগে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আমার নাম্বার সবসময় আছে আপনাদের জন্য। যদি কোনো সমস্যা মনে হয় তাহলে যোগাযোগ করবেন, অথবা আমাদের এখানে পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে, এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এখান থেকে যদি বই নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওখানে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই পাবেন। এখন যেহেতু ভর্তি পরীক্ষার ডেট একটা প্রকাশিত হয়েছে, আমরা সেই ডেট নিয়ে আগাবো। সেই অনুযায়ী সুন্দর মতো প্রস্তুতি নেন প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস সম্পর্কে, কারো কোনো কোশ্চেন আছে কিনা, এভাবে সলভ করতে থাকেন। কোথায় আটকাচ্ছে সেটা আগে দেখেন, নিজে নিজে করতে গিয়ে কোথায় আটকাচ্ছে সেটা আগে নিজে নিজে আইডেন্টিফাই করেন, এবং পরবর্তী দিন আমরা ক্লাস নিব। যেহেতু আজকের ক্লাসটা একটু প্রথমে কারেন্টের জন্য অসুবিধা লাগিয়ে গিয়েছিল, তার জন্য ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হিমোগ্লোবিন নার্সিংয়ের পাশে থাকেন। সকলের জন্য শুভকামনা, এবং চান্স পেলে আমরা সবাই খুশি থাকব, সবাই আনন্দিত হব, সেই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।